Hello guys, welcome to my YouTube channel, and this is the day 7 of 100 days of machine learning. And today in this video I'm going to discuss about the different types of challenges in machine learning. Actually আমরা এই পড়ানো যায় এবং machine learning এর type গুলো কি based on the amount of supervision needed to train a machine learning algorithm, right? আমরা অলমোস্ট কোর কনসেপ্ট গুলো সব আলোচনা করছি। তো এই ভিডিওতে আমরা আসলে দেখব মেশিন লার্নিং এর আসলে চ্যালেঞ্জ গুলো কি কি। আহ, আসলে আপনি যখন মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাবেন তখন আপনাকে কিছু এই ফিল্ডে কিছু চ্যালেঞ্জ আপনাকে ফেস করতে হবে। তো মেশিন লার্নিং ফিল্ডে আসলে অনেক ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় আমাদের, বাট এর ভিতরে প্রধান যে 10টি চ্যালেঞ্জ সবাইকে পার করতে হয়, আমি এই 10টি চ্যালেঞ্জ নিয়ে আজকে কথা বলবো। তো তো চলুন কথা না বলে শুরু করি। Okay, the first challenge you will find in machine learning, it's data collection, right? Uh, because we know machine learning is all about data, right? So if you have a lots of data, so you can build a really efficient model. সো আপনার কাছে যদি ডেটা থাকে তো আপনি মেশিন লার্নিং দিয়ে আসলে অনেক কিছু করতে পারেন, বাট আপনার কাছে যদি ডেটাই না থাকে তাহলে এখানে মেশিন লার্নিং ব্যবহার কোনো মানে আসে না, রাইট? সো এখানে যে প্রথম আমাদের মেশিন লার্নিং ফিল্ডে কাজ করতে গেলে যে প্রথম চ্যালেঞ্জটার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে ডেটা কালেকশন। সো ডেটা কালেকশন একটা আসলেই একটা হেডেক, একটা আই মিন হ্যাঁ, হেডেক একটা স্টেপ, বিকজ ডেটা কালেকশনে এখানে আসলে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয়, কারণ ডেটা আসলে আমরা কিন্তু সহজভাবে পাই না। সাপোজ শেখার ক্ষেত্রে আমরা যখন মেশিন লার্নিংটা শিখি আমরা কিন্তু ডেটাটা বিভিন্ন ওয়েবসাইট অর্থাৎ ক্যাগেল, দেন আমরা আমাদের কলেজ ইত্যাদি এই ধরনের জায়গা থেকে কিন্তু আমরা ট্যাবুলার কাইন্ডস অফ ডেটা কিন্তু আমরা পেয়ে থাকি। বাট ইন রিয়েল লাইফ, when you will work on machine learning, you will not get that amount of data which you will need, right? So for that you have to collect the data set. So for that you have to collect the data, okay? So যখন রিয়েল লাইফে আপনি মেশিন লার্নিং নিয়ে কাজ করবেন তখন কিন্তু এই ডেটাকে আপনাকে নিজেই কালেক্ট করতে হবে, রাইট? বেসড অন your problem. So for that you can use web scraping. There is a process called web scraping, and another is fetch from API. তো এই দুইটা পদ্ধতিতে আপনি আসলে ডেটাটা কালেকশন করতে পারেন। অর্থাৎ প্রথমটি হচ্ছে আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন। এখন বিভিন্ন ওয়েবসাইটে, অর্থাৎ আমরা যদি দেখি সাপোজ দারাজ, অ্যামাজন এবং ফ্লিপকার্ট এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, সেখান থেকে কিন্তু আপনি এখন স্ক্র্যাপিং করে, এবং ইভেন গুগল, আপনার যদি কোনো ইমেজ ডেটার উপরে আপনি কাজ করেন, অর্থাৎ আপনি যদি কোনো ইমেজ ক্লাসিফিকেশন, অর্থাৎ আপনি যদি কোনো ইমেজ ক্লাসিফিকেশন প্রবলেমের উপরে কাজ করেন তো আপনি বিভিন্ন ইমেজ কিন্তু আপনি গুগল থেকে স্ক্র্যাপিং করতে পারেন, রাইট? সো এক্ষেত্রে আপনি ওয়েব স্ক্র্যাপিং করতে পারেন, বা আপনি এখানে এপিআই ব্যবহার করতে পারেন। বিভিন্ন এপিআইস আছে যেগুলো হিট করলে আর কি, এবং সেখান থেকে কি আপনি এইসব এপিআইস থেকে আপনি বিভিন্ন ডেটা কালেক্ট করতে পারেন বিভিন্ন ওয়েবসাইটে। সো এই দুইটা প্রসেসে আপনি আসলে ডেটাটা কালেক্ট করতে পারেন। সো in the real world, when you will work on machine learning, so you have to collect your own data. So you will not get these kinds of data in a convenience way. So you have to collect the data by your own. Okay, so this was the first challenge in machine learning everybody faces. And now if I go through the second challenge in machine learning, that is insufficient data or level data. Okay, so what does it mean? আসলে আমরা যখন মেশিন লার্নিং এ কাজ করি তখন আমাদের কাছে যদি মানে পর্যাপ্ত পরিমাণ যদি ডেটা না থাকে আমাদের কাছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের মানে প্রেডিকশনটা কিন্তু এক্স্যাক্টলি আমাদের ঠিক আসে না। অর্থাৎ সাপোজ মনে করুন আপনি
একটা রেগুলেশন প্রবলেম, অর্থাৎ আপনি একটা হাউস প্রাইস প্রেডিকশন, আপনি একটা প্রবলেম সলভ করছেন, বাট আপনার কাছে কিন্তু মানে পর্যাপ্ত পরিমাণ ডেটা নেই। অর্থাৎ সাপোজ আপনার কাছে জাস্ট অর্ধেক অ্যামাউন্ট অফ ডেটা আছে, এখানে অর্ধেক ডেটা কিন্তু জাস্ট অর্ধেক কাহিনীটাই আপনাকে রিপ্রেজেন্ট করতেছে, রাইট? বাট আপনার কাছে কিন্তু পুরো ডেটাটা নেই, সেহেতু কিন্তু আপনার কাছে এখন মানে অপর্যাপ্ত ডেটা আপনার কাছে এখন, রাইট? সো এই ক্ষেত্রে কিন্তু মেশিন লার্নিং মডেলটা ভালো পারফর্ম করে না। অর্থাৎ ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, সো সাপোজ you have this amount of data, right? So in regression, what we do, we just try to fit a straight line through the data, and if we observe this data set is following the linear relationship, right? So if you see this data, so you can see this data is following linearly relationship. Okay, so we can fit a line like that. Okay, so so that calls linear regression. So আপনি এটা সামনে গেলে পড়বেন। বাট সাপোজ মনে করুন এটাই আপনার সেই প্রবলেম, অর্থাৎ এখানে আপনি আপনার কাছে মনে করুন এখানে এরিয়া অফ হাউস এবং এখানে প্রাইস, অর্থাৎ এই দুইটা আপনার কাছে ফিচার আছে এবং আপনাকে এই ডেটার ভেতর থেকে একটা প্যাটার্ন ড্র করতে হবে। সো অর্থাৎ পরবর্তী যদি কোনো নতুন এরিয়া এখানে আসে, তাহলে আপনার মডেলকে বলতে হবে যে আসলে ওই হাউসটার প্রাইস কত হবে, রাইট? সো সাপোজ মনে করুন আপনার কাছে দিস অ্যামাউন্ট অফ ডেটা আছে, এখন কিন্তু এই ডেটার উপরে কিন্তু এই লাইনটা বেস্ট ফিট, রাইট? বাট সাপোজ মনে করুন এটা আপনার পর্যাপ্ত পরিমাণ ডাটা না, অর্থাৎ আপনি পরবর্তীতে দেখা গেল আপনি অর্থাৎ সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ ডেটা যখন আপনার কাছে আসলো, তখন দেখলেন আসলে ডেটাটা ডেটা সেটটা আসলে পুরোপুরি দেখতে এমন, রাইট? সো এই ক্ষেত্রে দেখুন আপনার বেস্ট ফিট লাইন কিন্তু এটা ড্র করবে, রাইট? সো এক্ষেত্রে দেখুন আপনার যে প্রথম লাইনটা ছিল সেটা কিন্তু আসলে ইনসাফিসিয়েন্ট ডেটার উপরে আর কি ট্রেন হয়েছিল, অর্থাৎ এই ডেটাটা কিন্তু পুরোপুরি কাহিনীটা রিপ্রেজেন্ট করতেছে না। বাট পরের যে লাইনটা আসলে আর পরের যে লাইনটা আছে, এটা কিন্তু আপনার হোল ডেটা সেটটা আসলে কাহিনীটা রিপ্রেজেন্ট করতেছে। অর্থাৎ পরবর্তীতে যদি কোনো নতুন গিভেন হাউস দেওয়া হয় এখানে, আপনার মডেল কিন্তু এক্স্যাক্টলি বলতে পারবে আসলে মডেলের প্রাইসটা কত, রাইট? হাউসের প্রাইসটা কত, রাইট? সো so so that calls insufficient data in your machine learning. So and another is label data. Okay, so আমরা আগেও ডিসকাস করেছি আসলে ইন মেশিন লার্নিং আসলে লেভেল ডেটা পাওয়াটা একটু কঠিন, কারণ আসলে লেভেল ডেটাটা অনেক কস্টলি একটা ব্যাপার। কারণ সাপোজ মনে করুন আপনি অনেকগুলো ইমেজ আপনি স্ক্র্যাপ করলেন, অর্থাৎ অনেকগুলো ইমেজ আপনি কালেক্ট করলেন। মনে করুন বিভিন্ন ডগ, ক্যাট এই ধরনের ইমেজগুলো আপনি মনে করুন আপনি কালেক্ট করলেন। এখন আপনি কিন্তু জানেন আসলে কোনটা ডগ কোনটা ক্যাট, বাট আপনার মেশিন কিন্তু জানে না। সেক্ষেত্রে আপনার যখন ট্রেন করার আগে আপনাকে কিন্তু প্রোভাইড করতে হবে আসলে অর্থাৎ লেবেল করতে হবে এই প্রত্যেকটা পিকচার, অর্থাৎ এখানে কোনটা ডগ কোনটা ক্যাট। ওকে, সো মনে করুন আপনার কাছে থাউজেন্ড অফ ডেটা, রাইট? থাউজেন্ড অফ ডেটা আছে, তখন কিন্তু এই থাউজেন্ড অফ ডেটার উপরে কিন্তু আপনি লেবেলটা করতে আপনার অনেক সময় লাগবে। অর্থাৎ এখানে আপনার এমপ্লয়ি লাগতে পারে, অর্থাৎ তাদের স্যালারি, হ্যাঁ। সো এই ধরনের কিন্তু আপনাকে কস্ট মানে আপনাকে ক্যারি করতে হবে। তো লেভেল ডাটাটা পাওয়া কিন্তু অনেক কঠিন। সো এবং ইভেন আপনি যদি কোনো ডেটা কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনাকে লেভেল করতে হবে। তো এটা একটা বড় চ্যালেঞ্জ ইন মেশিন লার্নিং, বিকজ always we don't have this kinds of level data, so we have to level our data as much as possible, right? So yeah, this was the second challenge in machine learning. And now I will discuss about the third challenge in machine learning. Okay, so if you look at there, so the third challenge in machine learning is non-representative data. Okay, so what does it mean? আসলে নন রিপ্রেজেন্টেটিভ ডেটা বলতে
আসলে মনে করুন আপনার কাছে এমন একটা ডেটা সেট আছে যেটা আপনার প্রবলেমের সাথে আসলে কোনোভাবে রিলেভেন্ট না। সাপোজ মনে করুন আসলে আপনি একটা এমপ্লয়ির সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে যাচ্ছেন, যেখানে আপনি প্রেডিক্ট করতে যাচ্ছেন আসলে ওই এমপ্লয়িটা আসলে পরের মাসে কোনো একটা বাইক কিনবে নাকি কিনবে না, রাইট? সো সাপোজ মনে করুন, জাস্ট অ্যাজিউম আমি একটা জাস্ট ডেমনস্ট্রেশন দিতেছি, ডোন্ট টেক ইট সিরিয়াস। সো দিস কাইন্ডস অফ প্রবলেম ইউ আর গোয়িং টু সলভ, রাইট? So here you can see you are going to solve sentiment analysis where you will predict whether a whether an employee will buy a bike or not. Okay, so this kinds of problem you have now. এখন মনে করুন আপনার কাছে একটা ডেটা সেট আছে, যেখানে ওই এমপ্লয়ির জাস্ট অ্যাড্রেস এবং এমপ্লয়ির নাম, এই ধরনের কিছু ডেটা সেট মানে আপনার কাছে আছে এই ধরনের প্রবলেম সলভ করার জন্য। তো একটু যদি খেয়াল করুন আসলে এই ডেটা সেটটা কিন্তু এই আপনার এই প্রবলেমের সাথে কোনোভাবেই রিলেভেন্ট না। অর্থাৎ আপনি আহ, কিভাবে প্রেডিক্ট করবেন আসলে ওই এমপ্লয়ির আসলে অ্যাড্রেস এবং নামটা দিয়ে আসলে আমরা এটা তো বলতে পারি না যে আসলে কুষ্টিয়ার মানুষজন যশোরের মানুষজনের চেয়ে বাইক বেশি কেনে বা বেশি কিনবে, রাইট? সো এই ধরনের কনক্লুশন কিন্তু আমরা ড্র করতে পারি না, রাইট? সো এটা কিন্তু আপনার একটা নন রিপ্রেজেন্টেটিভ ডেটা। ওকে, সো আপনার প্রবলেমের সাথে আপনার ডেটা সেটের কোনো মানে রিলেভেন্ট নেই। সো ইটস আ টোটালি ইররিলেভেন্ট ফ্যাক্ট, রাইট? সো yeah, this is the third challenge in machine learning, কারণ আপনার কাছে আসলে রিলেভেন্ট ডেটা নাও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনাকে প্রত্যেকটা প্রবলেমের জন্য আপনাকে ওই 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 প্রবলেমের আসলে রিলেভেন্ট ডেটা আপনাকে মানে খুঁজে বের করতে হবে এবং ওই ডেটা আপনাকে কালেক্ট করতে হবে, দেন আপনাকে কাজ স্টার্ট করতে হবে, রাইট? So now if I talk about the fourth challenge in machine learning, so it's a poor quality data. Okay, আপনি একটা মেশিন লার্নিং প্রবলেম সলভ করতে যাচ্ছেন, বাট আপনার কাছে যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটা আসলে কোয়ালিটিটা আসলে একেবারে ভালো না। অর্থাৎ এই ডেটার ভিতরে অনেক মিসিং ভ্যালু, এই ডেটাটা আসলে ট্যাবুলার স্ট্রাকচার না, এখানে কি সব ধরনের লোকের আর কি ঠিক মতো ইনফরমেশন দেওয়া নেই। সো এই ডেটাটা এক কথায় আর কি গার্বেজ ডেটা বলা চলে। অর্থাৎ এখানে আপনার ডেটার কোয়ালিটিটা একেবারেই খারাপ। অর্থাৎ যেটা আপনি ইউজ করে কোনোভাবেই আসলে কোনো একটা মেশিন লার্নিং মডেলকে আসলে ট্রেন করে আসলে ভালো আউটপুট এখান থেকে পাবেন না। অর্থাৎ সো আপনাকে যখনই কোনো একটা মেশিন লার্নিং প্রবলেমে আপনি কাজ করবেন, সো আপনাকে অবশ্যই এই ধরনের জিনিসগুলো এক্সক্লুড করতে হবে এবং সবসময় ট্রাই করতে হবে যেন ডেটা সেটটার কোয়ালিটি আসলে ভালো হয়। অর্থাৎ ডেটা সেটটা আসলে সব রকম ইনফরমেশন অর্থাৎ রিলেভেন্ট ইনফরমেশন ক্যারি করে, রাইট? সাপোজ ইফ আই গিভ ইউ অ্যান এক্সাম্পল, সাপোজ মনে করুন আপনার কাছে একটি বিগ একটা ডেটা সেট আছে, বিগ একটা ডেটা সেট আছে। তো আপনি এই আপনি এই বিগ অ্যামাউন্ট অফ ডেটা দিয়ে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করলেন। সাপোজ মনে করুন আপনি এখানে প্রত্যেকটা বেস্ট মেশিন লার্নিং অ্যালগরিদমের উপরে আপনার এই বিগ ডেটাটা ট্রেন করলেন। ট্রেন করার পর দেখা গেল আসলে এই মডেলটা আসলে অ্যাকুরেসি দিতেছে 68.7%। ওকে, সো সাপোজ মনে করুন এই একটা আউটপুট আপনাকে দিতেছে। অর্থাৎ আপনার এই ডেটাটা আসলে বিগ হলেও আসলে এই ডেটাটা আর কি কোয়ালিটিটা আসলে ততটা ভালো না। অর্থাৎ এই ডেটাটার কোয়ালিটিটা আসলে পোর। অর্থাৎ এখানে রিলেভেন্ট ইনফরমেশন আসলে দেওয়া নেই। বাট সাপোজ মনে করুন আপনার কাছে একটি স্মল অ্যামাউন্ট অফ ডেটা আছে। আপনি এটা দিয়ে জাস্ট মনে করুন আপনি একটা সিম্পল এখানে একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করলেন এবং ট্রেন করার পর দেখা গেল আপনার অ্যাকুরেসিটা হইতেছে এখানে অলমোস্ট 90%। ওকে, অলমোস্ট 90%। তো এখানে দেখুন আপনার কাছে কিন্তু একটা স্মল অ্যামাউন্ট অফ ডেটা আছে, বাট আপনার ডেটা সেটটা কিন্তু আসলে কোয়ালিটি ম্যাটার করে এখানে। অর্থাৎ এখানে কিন্তু আপনার কাছে পোর কোয়ালিটি ডেটা নেই, আপনার এই ডেটা সেটের ভিতরে সবকিছু রেলেভেন্ট ইনফরমেশন আছে। অর্থাৎ সেই জন্য কিন্তু আপনার আপনি একটা সিম্পল মেশিন লার্নিং ব্যবহার করেও এখানে কিন্তু আপনি একটা সিম্পল অ্যালগোরিদম ব্যবহার করেও কিন্তু আপনি এখানে ভালো মানের একটা আউটপুট পাইতেছেন, রাইট? সো that's how we always have to care about these kinds of scenario uh, where we have to ignore these kinds of poor quality data. So yeah, this was the fourth challenge in machine learning, and the fifth challenge is irrelevant feature. Okay, so in machine learning there is another challenge which you will get frequently.
So this is called irrelevant features. Okay, so আপনি যখন কোনো একটা প্রবলেমের উপরে কাজ করবেন, অর্থাৎ আপনি যখন কোনো একটা ডেটা সেট হাতে নেবেন, তখন কিন্তু সেখানে দেখবেন সেই ডেটা সেটটা কিন্তু আহ, আহ, অনেকগুলো ফিচার আর কি ক্যারি করবে। সো এর ভিতরে দেখবেন আসলে অনেকগুলো ফিচার কিন্তু এখানে ইররিলেভেন্ট, অর্থাৎ আপনি যে প্রবলেমের উপরে কাজ করবেন সেখানে দেখবেন আসলে এই প্রবলেমের সাথে আসলে কিছু ফিচারের কিন্তু কোনো ওখানে কোরিলেশন নেই, অর্থাৎ এখানে কিন্তু তাদের সেই প্রবলেমের সাথে এইসব ফিচারের কিন্তু কোনো আর কি সেখানে কিন্তু রিলেভেন্ট নেই, রাইট? সো ইটস টোটালি irrelevant on your problem. Okay, so this kinds of scenario you will get when you will work on machine learning. So suppose if I give you an example, so আমি একটা আগে এক্সাম্পল দিয়েছিলাম, আপনি সেটার কথাই কল্পনা করুন। মনে করুন আপনি একটা এমপ্লয়ের আরএফএল সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে যাচ্ছেন। আসলে সে বাইক কিনবে নাকি কিনবে না, সেক্ষেত্রে আপনি তার মানে অ্যাড্রেসটা এবং নামটা ব্যবহার করতেছেন, রাইট? সো এই ধরনের ফিচার কিন্তু এখানে irrelevant, আসলে এখানে আপনার প্রবলেমের সাথে কিন্তু আপনার এই ফিচারের কোনো এখানে মানে কোরিলেশন নেই, রাইট? সো এই ধরনের ফিচার ব্যবহার করে কিন্তু আপনি খুব একটা ভালো অ্যাকুরেসি এখান থেকে অ্যাকুয়ার করতে পারবেন না, অর্থাৎ এই ধরনের প্রবলেমকে বলা হয় irrelevant features problem. ওকে, সো you always have to drop these kinds of feature, and এই ধরনের ফিচার আসলে ড্রপ করার অনেক প্রসেস আছে, যেগুলো আমরা সামনে দেখব। আমরা কিভাবে ফিচার সিলেকশন করতে পারি, আমরা কিভাবে ডেটা সেটের ভিতর থেকে আমাদের রিলেভেন্ট ফিচারগুলো আমরা ওখান থেকে রিট্রিভ করতে পারি। তো এই ধরনের স্ট্র্যাটেজি আমরা সামনে শিখব। So till then, just wait for that. And now we will go our sixth challenge in machine learning, which is overfitting. I think you all have heard about this overfitting problem. Whenever a person is worked on machine learning, so definitely he will get this kinds of problem. Because I used to have this kinds of problem when I started machine learning. আসলে তখন আমি কোনো একটা মেশিন লার্নিং মডেল তৈরি করলে সেখানে যদি আমি মডেলটি ইভ্যালুয়েশন করতাম, সেখানে আমি দেখতাম আমার অ্যাকুরেসি লেভেলটা হচ্ছে 99% এমন। তো আমার তো খুব ভালো লাগতো আসলে 99% অফ অ্যাকুরেসি আমি অর্জন করছি। কিন্তু আসলে তখন কিন্তু আমার ওভারফিটিং প্রবলেম হতো, বাট তখন কিন্তু আমি সেই জিনিসটা বুঝতে পারতাম না যে কি জন্য আমি এই কি জন্য আমি 99% অফ অ্যাকুরেসি পাচ্ছি, রাইট? সো এই ধরনের প্রবলেম আসলে ওভারফিটিংটা আমি যদি একটু এক্সপ্লেন করি, ওভারফিটিংটা হচ্ছে কি, আপনি যখন কোনো একটা ডেটা আপনার মেশিন লার্নিং অ্যালগরিদমকে দেন, তখন সেই অ্যালগরিদমটা কি করে, সেই ডেটাটাকে পুরো মুখস্থ করে ফেলে, অর্থাৎ আহ, ওই ডেটাটা আর কি সে পুরো মুখস্থ করে, অর্থাৎ সে কোনো ডেটা থেকে কনসেপ্ট বোঝার চেষ্টা করে না, অর্থাৎ সে হুবহু ডেটাটা মুখস্থ করে। এবং পরবর্তীতে যদি কোনো একটা ডিফারেন্ট কাইন্ডস অফ তাকে ডেটা দেওয়া হয়, তো ওই ডিফারেন্ট কাইন্ডস অফ ডেটাটাকেও সে এই আহ, মুখস্থ ডেটার ভিতরেই আর কি গুলাইয়া ফেলে, অর্থাৎ সে মনে করে যে প্রত্যেকটা ডেটা পয়েন্টই আসলে এই ট্রেনিং ডেটা পয়েন্টের মতোই আর কি বিহেভ করে, রাইট? সো এই ধরনের প্রবলেমকে বলা হয় ওভারফিটিং, অর্থাৎ আপনার মডেল আপনার ট্রেনিং ডেটার উপরে পুরোপুরি ওভারফিট হয়। অর্থাৎ সে টেস্টিং ডেটার উপরে ভালো পারফর্ম করতে পারে না, অর্থাৎ তার কাছে যে কোনো ডেটা আসলেই সে ওই ট্রেনিং ডেটা হিসাবে কল্পনা করে, রাইট? সো এই ধরনের প্রবলেমকে বলা হয় ওভারফিটিং। সাপোজ মনে করুন, অর্থাৎ আপনি যদি কোনো একটা জায়গায় কোনো একটা নতুন জায়গায় ঘুরতে যান, তো সেখানে যদি আপনি কোনো কিছু একটা কিনতে যান, তো সেখানে যদি আপনার থেকে একটু কোনো কিছুর দাম বেশি নেওয়া হয়, তো আপনি কিন্তু ওই জায়গাটার উপরে কিন্তু একটা আপনার কাছে একটা ওভারফিট আপনার হয়ে যাবে, অর্থাৎ যে দোকানের কথাই বলা হবে আপনি বলবেন ওই এলাকায় সবকিছুর দাম বেশি, রাইট? সো এই ধরনের কিন্তু মানে ওভারফিট আমরা অনেক জায়গায় হয়ে যাই। তো এখানে মেশিন লার্নিং এও এই ধরনের ওভারফিটিং প্রবলেম আছে, অর্থাৎ তাকে ট্রেনিং ডেটা দেওয়া হলে ওই ট্রেনিং ডেটাটার উপরে সে আসলে ওভারফিট হয়, ওটা ট্রেনিং ডেটাটা আসলে পুরোপুরি মুখস্থ করে ফেলে, অর্থাৎ পরবর্তীতে যদি কোনো তাকে নতুন ডেটা দেওয়া হয়, সেটাও আর কি ওই ট্রেনিং ডেটার হিসাবেই সে কল্পনা করে প্রেডিকশন করে, রাইট? সো সো ইফ আই ড্র গ্রাফ, সো ইউ উইল সি, সাপোজ these are your data point. Okay, so in overfitting, what your model does, your model just try to uh, fit the parameter
like that. Okay, so your model just try to fit on your training data as good as possible. Okay, so এখানে দেখেন আপনার মডেলটা কিন্তু এখানে পুরো ট্রেনিং ডেটাটার উপরে কিন্তু ওভারফিট হয়ে গেছে, অর্থাৎ পরবর্তী যদি কোনো একটা এখানে অর্থাৎ পরবর্তীতে যদি এখানে কোনো একটা নতুন ডেটা পয়েন্ট আসে তাহলে কিন্তু এটার প্রেডিকশনটা খুব একটা ভালো হবে না, কারণ আপনার মডেলটা ট্রেনিং ডেটার উপরে ওভারফিট। বাট আসলে আমাদের মডেলটা আসলে ফিট হওয়ার কথা ছিল এরকম, অর্থাৎ I haven't drawn it properly, but just assume আপনার মডেলটার ফিট হওয়ার কথা ছিল এমন, বাট আপনার মডেলটা ফিট হয়েছে এমন। ওকে, so this calls overfitting. Now discuss about the seventh problem in machine learning, which is underfitting. So overfitting এর বিপরীতটাই হচ্ছে underfitting। এখানে আপনার মেশিন লার্নিং মডেলটা আসলে আপনার ডেটা সেটের উপরে মানে কোনো কিছু লার্ন না করে সে ইচ্ছামতো আর কি একটা ফিট হওয়ার চেষ্টা করে ডেটাটার উপরে। অর্থাৎ সাপোজ মনে করুন এই আপনার ডেটা, সাপোজ মনে করুন আপনার মডেলটা সাপোজ মনে করুন আপনার মডেলটা এরকম ফিট হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ এখানে দেখুন আপনার ডেটা সেটটা কিন্তু লিনিয়ারলি রিলেশনশিপ, আপনার মডেলটা কিন্তু আপনার যে লিনিয়ার লাইনটা আছে সে কিন্তু এভাবে ফিট করার চেষ্টা করছে। অর্থাৎ দেখুন আসলে সে কিন্তু প্রপারলি আপনার ডেটার সাথে ফিট হতে পারে নাই। অর্থাৎ এখানে কিন্তু এটা আন্ডার ফিটিং, অর্থাৎ এখানে সে ট্রেনিং ডেটার উপরে ভালো পারফর্ম করছে না এবং টেস্টিং ডেটার উপরেও ভালো পারফর্ম করবে না। অর্থাৎ এই ধরনের প্রবলেমকে বলা হয় আন্ডার ফিটিং। সো when you will work on machine learning, you will get this kinds of issue, and we will discuss about that in our next classes. Okay, 8 নম্বর যে চ্যালেঞ্জটি হচ্ছে সেটা হচ্ছে সফটওয়্যার ইন্টিগ্রেশন। তো আমরা কিন্তু মেশিন লার্নিং আমরা কিন্তু কোনো একটা মেশিন লার্নিং মডেল ট্রেন করার পরে অর্থাৎ ইভ্যালুয়েশন করার পরে আমাদের এট দ্য এন্ড গোল হচ্ছে এই মডেলটাকে কোনো একটা সফটওয়্যারে মানে রূপান্তর করা। অর্থাৎ যেন আমাদের এই মডেলটা কোনো পাবলিক ইউজ করতে পারে। আমাদের এট দ্য এন্ড গোল হবে এটাই যে আমরা কোনো একটা মডেল তৈরি করার পরে সেটা আমরা সফটওয়্যার ইন্টিগ্রেশন করব, যেন কোনো একটা ইউজার আমাদের এই প্রোডাক্টটা অর্থাৎ আমাদের এই মডেলটা ব্যবহার করতে পারে এবং এটা তাদের কাজে লাগে, রাইট? বাট in software integration there you will get a lots of issue, like there would be some certain problem like deployment and the whole development process. Okay, so to do that you need a proper team, like they will help you to integrate these kinds of model to any software product. Okay, so this kinds of challenge you will have, and the next challenge is deployment, অর্থাৎ আমরা যখন কোনো একটা মডেল ইমপ্লিমেন্ট করি তখন আমাদের মডেলটা আসলে ডিপ্লয় করতে হয় কোনো একটা ক্লাউডে, অর্থাৎ কোনো একটা সার্ভিস, রাইট? বা প্রোডাকশনে। সো এখানে কিন্তু ডিপ্লয়মেন্টে একটা চ্যালেঞ্জ আছে, সেটা এখানে আপনার অনেক কস্ট ম্যাটার করে, এবং ডিপ্লয় এবং মডেল ক্লাউডে ডিপ্লয় এবং প্রোডাকশনে ডিপ্লয় করতে এখানে আপনার বিভিন্ন চ্যালেঞ্জ ফেস করতে হয়। আসলে মডেলটা ঠিকভাবে ওখানে পারফর্ম করতেছে কিনা, যদি না করে আবার মডেলটা আমরা কি অফলাইনে পড়ছিলাম যে মডেল যদি ভালো পারফর্ম না করে আবার সেটা আপনার লোকাল সিস্টেমে নিয়ে আসার পরে আবার সেটাকে নতুনভাবে নতুন ডেটার উপরে ট্রেন করার পরে আবার মডেলটা মানে আপনার মানে প্রোডাকশনে ডিপ্লয় করা হয়। সো এই ধরনের ডিপ্লয়মেন্ট চ্যালেঞ্জ ইউজুয়ালি হয়ে থাকে যখন আমরা মেশিন লার্নিং এ কাজ করি। এবং সর্বশেষ যে চ্যালেঞ্জটা হচ্ছে এটা হচ্ছে কস্ট। অর্থাৎ আমরা মেশিন লার্নিং মডেল যখন আমরা মেশিন লার্নিং মডেল সবাই কিন্তু নতুন নতুন আর কি সবাই তৈরি করতে ভালো লাগে, বাট যখন এটা আসলে প্রোডাকশনে ডিপ্লয় অর্থাৎ প্রোডাকশনে আমরা যখন এটা ডিপ্লয় করি তখন কিন্তু আমাদের একটা হিউজ কস্ট এখানে এখানে কিন্তু আপনার একটা হিউজ কস্ট আপনাকে ক্যারি করতে হয়, কারণ আপনি কিন্তু বিভিন্ন ক্লাউডে অর্থাৎ প্রোডাকশনে কিন্তু আপনি এটা ফ্রিলি ডিপ্লয় করতে পারবেন না। এর জন্য আপনাকে ওই ধরনের ক্লাউড সার্ভিস অর্থাৎ ওয়েব সার্ভিস প্রোভাইডারকে আপনাকে কিছুটা অ্যামাউন্ট দিতে হয়, যেগুলোর জন্য তারা সেখানে স্পেস দেবে আপনার মডেল ডিপ্লয় করার জন্য। অর্থাৎ আপনাকে এখানে একটা কস্ট আপনাকে ক্যারি করতে হবে। তো আমরা আসলে আমরা আসলে অনেকে জানি না আসলে এই
আমরা যখন কোনো একটা মডেল আমরা প্রোডাকশনে ডিপ্লয় করি, এখানে কিন্তু আমাদের একটা হিউজ কস্ট আমাদের এখান থেকে একটা খরচ হয়, রাইট? সো অনেক সময় এই কস্টের পরিমাণটা অনেক বেশি হয়ে দাঁড়ায়। সো দেয়ার ইজ এ পেপার হ্যাজ বিন রিটেন বাই এ পারসন। সো ওই পারসনটা আর কি এই ধরনের কস্টটা আসলে টোটাল অ্যানালাইসিস করে সে এর উপরে একটা পেপার লিখছে। সো এখানে পেপারে দেওয়া আছে আসলে কস্ট অফ মেশিন লার্নিং। ওকে, তো এই পেপারটার লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা একটু পড়ে দেখতে পারেন। আসলে মেশিন লার্নিং এ আমরা যখন করে একটা মডেল ডিপ্লয় করি, সেখানে আসলে কি ধরনের কস্ট আমরা এখানে ফেস করতে পারি, হাউ মাচ অ্যামাউন্ট অফ কস্ট উই আর গোয়িং টু ফেস, রাইট? So, yeah, this was the 10 challenges you will get when you will work on machine learning and when you will go further. So yeah, that is what I had to discuss about. So yeah, that is what I had to discuss about. So if you like my videos, so please consider a subscribe. So please support me for creating lots of new videos for you. And if you like my video, so please consider a like. And please guys share this video with your friends and relatives, because অনেকেই আসলে মেশিন লার্নিংটা শেখার চেষ্টা করছে, বা আসলে অনেকে রিসোর্সের অভাবে শুরু করতে পারছে না। তো সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। সো yeah, thank you so much guys for watching this video, and I will see you next time.